ম্যাড ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব 34। কেটে গেছে 3 বছর, সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে না। কেটে গেছে 3 বছর, সময় প্রমাণ করেছে কারোর জন্য সে থেমে থাকে না। দিন মাসে বদলেছে, মাস বছর হয়ে গেছে। অপেক্ষার ক্যালেন্ডারেও ধুলো জমে গেছে। রুহি প্রতিদিনের মতো আজও নিজের সব কাজ সেরে কোর্ট থেকে বাড়ি ফিরেছে। রুমে ঢুকতেই বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা ফাঁকা লাগলো। অতিরিক্ত নীরবতা, অতিরিক্ত একাকিত্ব, যেন এই চার দেওয়ালে একটাই জিনিসের অভাব, ক্রিস। কিন্তু রুহি নিজেকে বোঝায়, চাইলে সব কিছু পাওয়া যায় না, কিছু পেতে হলে কিছু ত্যাগ করতেই হয়। সোফায় ধপ করে বসে চোখ দুটো আলতো করে বন্ধ করলো সে। আর সেই চোখ বন্ধ হতেই ক্রিসের মুখটা ভেসে উঠল চোখের সামনে। ক্রিসের সেই হাসি, সেই চাহনি, সেই আদরের ধমক, যেন খুব কাছে তবু কত দূরে। রুহির বুকটা মোচড় দিয়ে উঠল। ভালোবাসা যত শক্তিশালী হোক, দূরত্ব নাকি তা কমিয়ে দেয়। হঠাৎ নিজের ভাবনার মাঝেই রুহির ঠোঁটের কোণে একটুখানি হাসি খেলে গেল। চোখের সামনে যেন ভেসে উঠল সেই দিন, 2 বছর আগের কথা। সেদিন সকাল থেকেই খান ম্যানশনে টান টান উত্তেজনা। ক্রিসের পরীক্ষার ফল প্রকাশ হবে, আর রুহির বুকটা তখন ঢিপ ঢিপ করে কাঁপছে। সে নিজেও তো উদ্বিগ্ন ছিল, কিন্তু ক্রিসের মুখে ছিল অদ্ভুত এক নীরবতা, ভয়ের ছাপ। রুহি ক্রিসকে হাসানোর জন্য বারবার বলেছিল, আপনি না পারলেও সমস্যা নেই, আমার কাছে আপনি সবসময় সেরা। ক্রিস শুধু একবার তাকিয়ে বলেছিল, তুই পাশে থাকলে আমি কোনোদিন হারবো না। তারপর যারা পাশ করেছে তাদের তালিকায় বেশ উপরে ক্রিসের নাম বার হয়। এক মুহূর্তের জন্য নিজের উত্তেজনা সামলাতে পারেনি ক্রিস। সে রুহিকে কোলে তুলে নিয়ে ঘুরতে লাগলো। হাসি, আনন্দ, চিৎকার। সারা খান ম্যানশন তখন তাদের দুজনের উৎসবে মুখর। রুহি তখন বলেছিল, নামান, লোকে দেখলে কি বলবে। ক্রিস হেসে বলেছিল, দেখুক সবাই, আজ আমি আমার রানীকে নিয়ে পুরো পৃথিবী জয় করেছি। কিন্তু সেই আনন্দের শেষটা ছিল একটু তেতো, কারণ সেই বিকেলেই ফোন আসে, ট্রেনিংয়ের জন্য তাকে যেতে হবে দূরে, বহু দূরে। প্রথমে ক্রিস রেগে গিয়ে বলেছিল, এই চাকরি আমার লাগবে না, আমি আমার বাটারফ্লাইকে ছেড়ে কোথাও যাচ্ছি না। রুহি দেখেছিল সেই শক্ত মানুষের ভেতর লুকিয়ে থাকা শিশুর মতো অবুঝ এক মন। সে ক্রিসের হাত শক্ত করে ধরে বলেছিল, আপনি যান, দায়িত্ব পালন করুন, আমি অপেক্ষা করব। সেই শব্দে রুহির জেদের কাছে ক্রিস হার মানে। ভালোবাসা মাঝে মাঝে কাছে রাখে, আবার কখনো দূরত্ব শিখিয়ে দেয়। আজ 1 বছর পর, আর মাত্র কয়েকটা দিন বাকি ক্রিসের প্রশিক্ষণ শেষ হবে। রুহি প্রতি রাত একই স্বপ্ন দেখে। ক্রিস এসে তাকে দুহাতে তার জড়িয়ে ধরে বলছে, তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভালো লাগেনি আমার লেদু সোনা। রুহিও মনে মনে ঠিক করে রেখেছে, প্রথম দেখায় আর কোনো কথা নয়, সে শুধু জড়িয়ে ধরে থাকবে ক্রিসকে যত জোরে পারে, যতক্ষণ না বুকের ধড়ফড়ের শব্দ এক হয়ে যায় দুজনের। রুহির হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে রুহির ভেতর আবার নিঃশব্দ অপেক্ষা ফিরে আসলো। কিন্তু সে জানে, যে ভালোবাসা সত্যি তার প্রত্যাবর্তনও নিশ্চিত। আর অপেক্ষা যদিও দীর্ঘ, তার প্রতিটি সেকেন্ডই লুকিয়ে আছে ফিরে পাওয়ার আনন্দ। রাত 12:30, পুরো শহর তখন গভীর নিদ্রায় ডুবে আছে। দূর কোথাও শুধু কুকুরের ডাকে রাতের নিস্তব্ধতা কেঁপে উঠছে মাঝে মাঝে। রুমের সোফায় গায়ে এলিয়ে রুহি অজান্তে ঘুমিয়ে পড়েছিল। চোখের নিচে ক্লান্তির ছাপ, প্রতিদিনের অপেক্ষার একাকিত্বই যেন তার ওষুধ। হঠাৎ ট্রিং টং, দরজায় বেলের শব্দটা তার কানে প্রথমে পৌঁছায় না, কিন্তু শব্দটা থামার নাম নেই। একটা, দুটো নয়, একে একে অনেকবার। চমকে উঠে বসে পড়ল রুহি। চোখ ঘষতে ঘষতে হৃৎপিণ্ডটা কেমন অস্থির হয়ে উঠল। এত রাতে কে? এই বিশাল বাড়িতে ওর বাবা মার সোহান ছাড়া কেউ আসে না, আর নিরাপত্তা রক্ষীরা তো রাতে কখনো বেল বাজায় না। অজানা এক শীতল ভয় গলা বেয়ে বুক পর্যন্ত নেমে এলো, তবুও সাহস সঞ্চয় করে রুহি। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। শব্দ থেমে গেল হঠাৎ, নিঃশব্দতা আরও বেশি ভয়ঙ্কর। রুহি দরজার সামনে দাঁড়িয়ে 1 সেকেন্ড শ্বাস আটকে রাখলো, তারপর দরজা খুলে ফেললো। আর পরক্ষণেই ওর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কেউ নেই। বারান্দা থেকে বাতাস এসে মাত্র একটা পর্দা দুলিয়ে দিয়ে গেল, কিন্তু মানুষের কোনো ছায়া নেই। রুহির গায়ে কাটা দেয়, কেউ কি মজা করলো? দ্রুত দরজা লক করে দিল সে। চিন্তা মাথায় ঘুরছে, এত রাতে এমন করবে কে? মাথা ঠান্ডা করতে স্টাডি রুমে চলে গেল রুহি। বুক সেলফ থেকে একটা বই টেনে বের করলো। মনে হলো গল্প পড়লেই সম্ভবত মাথা অন্যদিকে যাবে, কিন্তু হঠাৎ মনে হলো রুমের দরজার সামনে দিয়ে একটা ছায়া চলে গেল। এইবার সেটা স্বাভাবিক লাগলো না, মনে হলো কেউ যেন দাঁড়িয়ে আছে ঘরের ঠিক বাইরে। রুহির 2 হাত কাঁপছে, বুকটা ধড়ফড় করছে। ভয় আর অজানা টেনশনে সে ধীরে ধীরে দরজার দিকে এগোতে থাকে।
দরজার ফাঁক দিয়ে যেন কারো নিঃশ্বাসের শব্দ ভেসে আসে। হঠাৎ এক ঝটকায় সামনে কেউ দাঁড়িয়ে যায়। রুহি ভয়ে মুখ দু হাতে ঢেকে চিৎকার করে ওঠে, ভূত ভূত বাঁচাও। তখনই একটা পরিচিত গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, লয়ার ম্যাডাম, তাহলে ভূত দেখে ভয় পান? শব্দটা কানে যেতেই রুহির বুকের ধকধক থমকে যায়। ধীরে ধীরে হাত সরিয়ে তাকায় আর স্থির হয়ে যায়। সামনেই দাঁড়িয়ে আছে কৃষ খান, হাতে একটা ব্যাগ, চোখে সেই চেনা স্মার্ট আত্মবিশ্বাস। আগের থেকে আরও সুন্দর, আরও আকর্ষণীয় লাগছে তাকে। চওড়া কাঁধ, ফিট টি শার্টের ভেতর থেকে গাঢ় শরীরে শক্ত রেখা দেখা যাচ্ছে। চুলগুলো সুন্দর করে কাটা, মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি, আর তার সেই শিকারীর চোখ যেন রুহিকে গিলেই নেবে। কৃষ ধীরে ধীরে এগিয়ে এসে রুহিকে বুকে জড়িয়ে নেয়। গভীর গলায় বলে, অনেক মিস করেছি তোকে আমার লেদু সোনা। রুহির চোখ ভিজে ওঠে, কাঁপা কাঁপা স্বরে বলে, আমি ভাবতেই পারিনি আজ আপনি আসবেন। আমিও আপনাকে অনেক মিস করেছি কৃষ। কৃষ দুহাতে রুহির মুখ উঁচু করে ধরে, কপালে এক কোমল চুমু, তারপর চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে দেয়। পরক্ষণেই যেন পাগলের মতো রুহির পুরো মুখে চুমু খেতে শুরু করে। গভীর নিঃশ্বাস ফেলে বলে, বাটারফ্লাই, আমার খুব তৃষ্ণা পেয়েছে। রুহি লজ্জায় কেঁপে উঠে বলে, ঠিক আছে, আমি এখনই পানি এনে দিচ্ছি। কৃষ তার হাত ধরে ফেলে, চোখে দুষ্টু ঝিলিক। এটা পানির তৃষ্ণা না বাটারফ্লাই। ঠোঁট রুহির কানের কাছে এনে ফিসফিস করে, এটা তোকে পাবার তৃষ্ণা। রুহির শ্বাস আটকে যায়, ঘরটা নিস্তব্ধ, আর সেই নীরবতার মধ্যেই তার হৃদয়টা শুধু বলে, কৃষ ফিরে এসেছে তার জন্য। রুহির বুকের ভেতর ধরফরানি যেন আরও জোরে ধাক্কা মারছে। কৃষ দুহাতে তাকে জড়িয়ে ধরে ধীরে ধীরে দেওয়ালের দিকে ঠেলে দেয়। তাদের চোখ দুটো এক মুহূর্তের জন্য আলাদা হয় না। রুহির কণ্ঠ কেঁপে ওঠে, কৃষ। কৃষ তার ঠোঁটের খুব কাছে এসে থামে, গরম নিঃশ্বাস রুহির গালে মিশে যায়। তার আঙুলের ডগা রুহির চোয়াল বরাবর নামতে থাকে, ঘাড়ের কাছে এসে থেমে যায়। তুই জানিস না কতদিন ধরে এই মুহূর্তটার অপেক্ষা করেছি। কণ্ঠটা গা শিহরিয়ে দেয়। রুহির হাত নিজে থেকেই উঠে কৃষের বুকে থামে। ফিট টি শার্টের নিচে কঠিন পেশির ধাক্কা অনুভব হয়। নরম স্বরে বলে, আমিও খুব। কৃষ আর দেরি করে না, ধীরে কিন্তু অধিকারী ভঙ্গিতে রুহির ঠোঁটে তার ঠোঁট ছুঁয়ে দেয়। চুমুটার মধ্যে যেন রাগ, অভিমান, ভালোবাসা সবকিছু গলে যাচ্ছে। রুহির শ্বাস কেঁপে ওঠে, কৃষ আরও কাছে টেনে নেয় তাকে। তার আঙুল দেবে যায় রুহির কোমরের ওপর, হালকা চাপ, যেন তাকে নিজের ভেতরে লুকিয়ে রাখতে চায়। রুহির মাথা ঘোরে মিষ্টি অনুভূতিতে। কৃষ হাসে মৃদু দুষ্টুমি নিয়ে। তার ঠোঁট নামতে থাকে কপাল থেকে চোখের কোণে, গাল বেয়ে ধীরে ধীরে নেমে আসে ঘাড়ে। রুহির শরীরে কাঁপুনি খেলে যায়। সে চোখ বন্ধ করে কৃষের কাঁধে ধরতে থাকে। আঙুলগুলা শক্ত করে চেপে ধরে, যেন তাকে হারাতে ভয় হচ্ছে। কৃষ তার কানে ফিসফিস করে, এবার থেকে আর কোনোদিনও আমাকে দূরে পাঠাবি না বাটারফ্লাই। রুহি নরম গলায় শুধু একটা শব্দই বলতে পারে, না। ঘরটা নরম অন্ধকারে ভরে আছে, দুজনের শ্বাস, দুজনের তৃষ্ণা আর ভালোবাসার আগুন শেষ পর্যন্ত জ্বলে ওঠার মুহূর্তে। কৃষের ঠোঁট যখন রুহির ঘাড়ে গরম শ্বাস ফেলছিল, রুহির দুই হাঁটু যেন আর তাকে ধরে রাখতে পারছিল না। সে কৃষের বুকে নিজেকে লুকিয়ে ফেলে। কৃষের কণ্ঠ ভারী হয়ে যায়, তোকে ছাড়া প্রতিটা রাত যন্ত্রণাময় ছিল বাটারফ্লাই। তার হাতের স্পর্শ অপরাধীর মতো, কোথায় যাবে কোথায় থামবে একটু নিয়ম মানে না। রুহির পিঠ বেয়ে তার আঙুলের আগুন নেমে আসে, কোমর ছুঁয়ে আবার উঠে যায়, চুলের ভেতর হাত জড়িয়ে টেনে নেয় তাকে আরও কাছে। রুহি নিঃশ্বাস নিতে ভুলে যায়, চোখ বন্ধ করে শুধু অনুভব করে কৃষের অবাধ্য স্পর্শ, তার শরীরের প্রতিটি কোষ কেঁপে উঠছে। রুহি ফিসফিস করে, আর একদম দূরে নয়। কৃষ তার কথা শেষ করতে দেয় না, আবারও ঠোঁট চাপিয়ে দেয় রুহির ঠোঁটে। একটা গভীর অধিকারী চুমু, যেন নীরব প্রতিশ্রুতি। রুহির হাত ধীরে ধীরে সরে এসে থামে কৃষের শার্টের বোতামে। তার স্পর্শে কৃষের ঠোঁটে হাসি খেলে যায়। এক মুহূর্তেই কৃষ টেনে শার্টের বোতাম খুলে ফেলে। মনে হয় যেন আর কোনো অপেক্ষাই নেই তাদের মধ্যে। চুম্বনের টানে, নিঃশ্বাসের উষ্ণতায় দুজন এগিয়ে যায় সোফার দিকে। আজ যেন বহুদিনের আকুলতা পেয়ে যায় নিজের ঠিকানা। কৃষ আলতো করে রুহিকে বুকে জড়ায়, তার ত্বকের প্রতিটি ইঞ্চিতে ফুটে ওঠে কৃষের ভালোবাসার ভাষা। রুহির চোখে বিস্ময়, শরীরে কাঁপা কাঁপা স্বীকারোক্তি, কৃষের প্রতি সম্পূর্ণ বিশ্বাসের প্রতিশ্রুতি। সোফার ওপর তারা হারিয়ে যায় এক অবাধ ভালোবাসার ভিড়ে। কৃষের অন্তরের প্রতিটি দহন আজ রুহিকে ছুঁয়ে ছুঁয়ে বলে, তোমারই আমি। রুহি কখনো চাইছে কিছুটা থামাতে, আবার পর মুহূর্তে কৃষের বাহর বাঁধনে নিজেকে আরও গভীর করে সঁপে দিচ্ছে।
ভালোবাসার ঢেউ কখনো কমল কখনো উগ্র তাদের দুজনকে ভাসিয়ে নিয়ে চলে সম্পূর্ণতার দিকে। রুহি আর কৃষ একে অপরের কাছে হারিয়ে গেছে। সময় যেন তাদের জন্য থেমে গেছে আর চারপাশের সবকিছু কেবল একটি অনন্ত মুহূর্তের মতো। হঠাৎ একটা আওয়াজ হয়ে সোফার একটি পায়ে ভেঙে যায়। রুহি হকচকিয়ে যায়, কিন্তু কৃষ এক মুহূর্ত থামে না। সে তাড়াতাড়ি রুহিকে নিজের বুকে তুলে নেয়। চল, এখানে নয়। কৃষের চোখের উন্মাদনায় ভরা এক মিশ্র অনুভূতি। রুহি ক্লান্ত, কিছুটা লাজুক, কিছুটা অস্থির, কিন্তু তার হৃদয় জানে এই মুহূর্তে কৃষকে থামানো যাবে না। কৃষ রুহিকে কোলে নিয়ে ধীরে ধীরে বেডরুমের দিকে এগোয়। প্রতি পদক্ষেপে রুহির শরীরের প্রতিটি স্পর্শে তার হৃদয় আরও দ্রুত ধড়ফড় করতে থাকে। খাটের কাছে এসে কৃষ রুহিকে বসায় আর চোখে চোখ রেখে ওর দিকে তাকায়, যেন সমস্ত ভালোবাসা, সমস্ত আকাঙ্ক্ষা এই এক মুহূর্তে উন্মোচিত হয়ে গেছে। রুহি চোখ বন্ধ করে তার স্পর্শ অনুভব করে। তার হাত, তার নিঃশ্বাস, কৃষের দৃষ্টি সবকিছুই মনে করিয়ে দিচ্ছে যে ও একেবারেই তার, এই মুহূর্তে কেবল ওর। ধীরে ধীরে তারা আবার তাদের ভালোবাসার ছন্দে মিশে যায়। চুম্বন, স্পর্শ, নিঃশ্বাস সবকিছু মিলেমিশে একটি একক অনুভূতিতে পরিণত হয়। রুহি কখনো থামতে চায় কিন্তু পারে না, কারণ তার অন্তর জানে এই মুহূর্তে কেবল কৃষি গুরুত্বপূর্ণ। কৃষির স্পর্শে রুহির শরীর উত্তেজনায় কেঁপে ওঠে। রুহি আর লাজুকতা ধরে রাখতে পারে না, শুধু নিঃশ্বাসে, চোখের ভাষায় সে তার অনুভূতি প্রকাশ করে। সময় যেন থেমে যায়। বেডরুমে খাটের উপর তাদের হৃদয়ের প্রতিটি স্পন্দন মিলেমিশে এক হয়ে যায়। ভালোবাসার এই ঢেউ তাদের উভয়েরই ভাসিয়ে নিয়ে যায় একটি নিঃশব্দ, নিখুঁত, চিরস্থায়ী মুহূর্তে।